ঘড়ির কাঁটা টিকটিক করছে। মনে করুন রাশিয়ার কোনো এক গোপন সাইলো থেকে একটি আন্তঃমহাদেশীয় মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। আমেরিকার র্যাডারে তা ধরা পড়ার পর প্রেসিডেন্টের কাছে খবর পৌঁছাতে সময় লাগে মাত্র 2 মিনিট। আর আপনার কাছে খবর পৌঁছানোর আগেই হয়তো শহরটি ধ্বংসস্তূপে পরিণত হবে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি কিভাবে কাজ করে? কেন একজন মানুষ চাইলেই কি পুরো পৃথিবী একা ধ্বংস করে দিতে পারে? কেন বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের পেছনে সবসময় একজন সামরিক কর্মকর্তা একটি কালো ব্রিফকেস নিয়ে ঘোরেন? এটি কি কেবল ক্ষমতার প্রদর্শন, নাকি এর ভেতরে লুকিয়ে আছে মানবজাতির শেষ পরিণতির চাবিকাঠি? আজকের ভিডিওতে আমরা পরমাণু যুদ্ধের সেই ডুমসডে প্রোটোকল সম্পর্কে জানব। হ্যালো বন্ধুরা, স্বাগতম হেইডেন্স ব্রেইন ফুডের আরও একটি এপিসোডে। তো চলুন শুরু করা যাক। পারমাণবিক যুদ্ধের ভয়ঙ্কর দিনগুলোর কথা মাথায় রেখে 1950-এর দশকে এই লঞ্চ সিস্টেমগুলো তৈরি করা হয়। আমেরিকার সিস্টেমটির নাম হলো নিউক্লিয়ার ফুটবল, আর রাশিয়ার সিস্টেমটির নাম চেগেট। এই ব্রিফকেসগুলোর কাজ হলো রাষ্ট্রপ্রধানকে সবসময় সামরিক বাহিনীর সদর দপ্তরের সাথে যুক্ত রাখা। তবে মজার ব্যাপার হলো এই ব্রিফকেসের ভেতর প্রচলিত মিথ অনুযায়ী কোনো বড় লাল বাটন নেই যা টিপলেই বোমা ফেটে যাবে, বরং এর ভেতরে থাকে কিছু এনক্রিপ্টেড কোড এবং যোগাযোগ যন্ত্র। কিন্তু প্রশ্ন হলো, যদি শত্রু দেশ প্রথমেই রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলে, তবে কি আর বোমা ছোড়া যাবে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাশিয়া তৈরি করেছে এমন এক সিস্টেম যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। যখন কোনো দেশ পরমাণু হামলার শিকার হয়, তখন রাষ্ট্রপ্রধানকে একটি পরিচয়পত্র বা প্লাস্টিক কার্ড বের করতে হয়। এই কার্ডে থাকে তার ব্যক্তিগত আইডেন্টিফিকেশন কোড। তিনি যখন পেন্টাগন বা রাশিয়ার ওয়ার রুমে এই কোড পাঠান, তখন শুরু হয় একটি চেইন রিয়াকশন। এই আদেশ সরাসরি চলে যায় ভূগর্ভস্থ মিসাইল সাইলোতে অথবা সমুদ্রের গভীরে থাকা সাবমেরিনে। সেখানে দুজন অফিসারকে একই সাথে দুটি আলাদা চাবি ঘোরাতে হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় টু ম্যান রুল, অর্থাৎ একজন মানুষ চাইলেই মাথা গরম করে বোমা ছুটতে পারবেন না। কিন্তু পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। এরপর যা ঘটে তা ফেরানোর আর কোনোই উপায় থাকে না। এই সময়ে এসে আমরা কি একটি পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে? রাশিয়ার নতুন ডক্ট্রিন থেকে শুরু করে বর্তমান বিশ্বের পারমাণবিক সক্ষমতা ভয়ঙ্কর। পারমাণবিক বোমা আসলে কিভাবে কাজ করে? ফিশন আর ফিউশনের মধ্যে পার্থক্যই বা কি? এই বিষয়ে জানতে আগ্রহী হলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। ভিডিওর শেষেও লিঙ্কটি দেওয়া থাকবে। তো বন্ধুরা, যা বলছিলাম, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে মাত্র কয়েক মিনিট, আর এরপর যা ঘটে তা ফেরানোর কোনো উপায়ই থাকে না। তো চলুন এখন জেনে নেই এগুলো কত দ্রুত গতিতে কাজ করে। একটি আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় মিসাইল শব্দের চেয়ে 20 গুণ বেশি গতিতে ছুটতে পারে। রাশিয়া থেকে আমেরিকা পৌঁছাতে এর সময় লাগে মাত্র 30 মিনিট। কিন্তু আমেরিকা যদি মাঝ আকাশেই তা শনাক্ত করতে পারে, তবে তাদের হাতে পাল্টা জবাব দেওয়ার জন্য সময় থাকে মাত্র 10 থেকে 15 মিনিট। এই অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্টকে সিদ্ধান্ত নিতে হয় তিনি কি পাল্টা পরমাণু হামলা করবেন নাকি অপেক্ষা করবেন। এখানে বিজ্ঞানের চেয়ে স্নায়বিক চাপ বেশি কাজ করে। ইতিহাস বলে 1983 সালে স্ট্যানিস্লাভ পেত্রোভ নামের এক রুশ কর্মকর্তা ভুল কম্পিউটার সংকেত পেয়েও পাল্টা হামলা করেননি বলেই আজও আমরা বেঁচে আছি। আধুনিক সিস্টেমে এই ভুলের সম্ভাবনা কমাতে এআই ব্যবহার করা হচ্ছে, যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। রাশিয়ার একটি সিস্টেম আছে যার নাম পেরিমিটার বা ডেড হ্যান্ড। অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি একটি স্বয়ংক্রিয় ধ্বংসযজ্ঞের মেশিন। যদি কোনোভাবে রাশিয়ার নেতৃত্ব ধ্বংস হয়ে যায় এবং কোনো মানুষ আদেশ দেওয়ার মতো বেঁচে নাও থাকে, তবেও নাকি এই সিস্টেমটি একা একা সক্রিয় হয়ে ওঠে। এটি মাটির কম্পন, তেজস্ক্রিয়তা এবং আলোর তীব্রতা মেপে বুঝতে পারে যে দেশে পরমাণু হামলা হয়েছে। তখন এটি নিজে থেকেই রাশিয়ার সমস্ত সচল মিসাইল শত্রুর দিকে ছুটতে শুরু করে। এটি কোনো কল্পনা নয়, বরং কোল্ড ওয়ারের এক নির্মম বাস্তবতা। অর্থাৎ যুদ্ধের পর কেউই জয়ী হবে না, কেবল পরাজিতদের তালিকাই দীর্ঘ হবে। এই সিস্টেমটির মূলে রয়েছে কোয়ান্টাম এনক্রিপশন এবং স্যাটেলাইট কমিউনিকেশন। ব্রিফকেসের ভেতর থাকা যন্ত্রটি সরাসরি মিলিটারি স্যাটেলাইটের সাথে যুক্ত থাকে।
এর সিগন্যাল জ্যাম করা প্রায় অসম্ভব। যখন কোনো লঞ্চ কোড পাঠানো হয় তখন সেটি কয়েক স্তরের অ্যালগোরিদম পার করে যাচাই করা হয়। বিজ্ঞানের এই চরম উৎকর্ষ কেন ধ্বংসের কাজে ব্যবহৃত হচ্ছে তা নিয়ে নৈতিক বিতর্ক থাকলেও সামরিক দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে নিখুঁত যোগাযোগ ব্যবস্থা। এমনকি মাটির শত ফুট নিচে থাকা সাবমেরিনের সাথেও এটি ভেরি লো ফ্রিকোয়েন্সি বা ভিএলএফ তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করতে পারে। সমুদ্রের অতল গভীরে লুকিয়ে থাকা এক রহস্যময় দানব আসলে এই সাবমেরিন। আপনি কি জানেন এটি কিভাবে নিঃশব্দে মাসের পর মাস পানির নিচে থাকতে পারে এবং বিশ্বের কোন দেশগুলোর কাছে এই ভয়ঙ্কর শক্তি আছে? এই বিষয়ে আগ্রহী হলে স্ক্রিনে দেখা ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা আমাদের সবসময় আতঙ্কিত করে। আমরা জানি যে পৃথিবীর ভাগ্য মাত্র কয়েক জোড়া চাবি আর কিছু ডিজিটাল কোডের উপর নির্ভর করছে। এই সিস্টেমগুলো কতটা সুরক্ষিত? হ্যাকাররা কি কখনো এই কোড চুরি করতে পারবে? এই ভয় থেকেই তৈরি হয়েছে অসংখ্য থ্রিলার মুভি আর বই। কিন্তু বাস্তবে এই সিস্টেমগুলোর সুরক্ষা ব্যবস্থা এতটাই কঠোর যে হ্যাকিংয়ের চেয়ে মানুষের ভুল সিদ্ধান্তই এখানে বড় ঝুঁকি। 2026 সালে এসে পরমাণু অস্ত্রধারী দেশের সংখ্যা বেড়েছে। এখন কেবল রাশিয়া বা আমেরিকা নয়, অন্যান্য দেশের লঞ্চ সিস্টেম নিয়েও আলোচনা হচ্ছে। তবে মূল প্রোটোকল প্রায় একই রয়ে গেছে: দ্রুত শনাক্তকরণ এবং নিশ্চিত ধ্বংস। আধুনিক যুগে হাইপারসনিক মিসাইল আসার ফলে এই 10 মিনিটের সময়সীমা কমে 5 মিনিটে নেমে এসেছে, যা বিশ্বকে আরও বেশি অস্থির করে তুলেছে। পারমাণবিক অস্ত্র কি আমাদের নিরাপত্তা দিচ্ছে নাকি আমাদের বিনাশের পথ প্রশস্ত করছে? বিজ্ঞানের এই অদম্য শক্তি যদি ভুল হাতে পড়ে তবে মানব সভ্যতা নিছক ইতিহাসের পাতায় স্থান পাবে। আজকের এই ডুমসডে সিস্টেম নিয়ে আলোচনা শেষে একটি প্রশ্নই থেকে যায়: আমরা কি সত্যিই একটি নিরাপদ পৃথিবীতে বাস করছি? আপনার কি মনে হয় এই মরণাস্ত্রগুলো কি কখনো ব্যবহৃত হবে? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও মিলিটারি তথ্য, জ্ঞান বিজ্ঞানের রহস্যের অনুসন্ধানে আমাদের ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন আর সুস্থ থাকুন সবসময়।